ভাইয়া, 5 টাকা দিবেন? সকাল থেকে কিছু খাইতে পারি না, অনেক খিদে লেগেছে ভাইয়া, দেন না। যা এখান থেকে, ডিস্টার্ব করিস না। খুচরো 5 টাকা নেই। তুই খেতে না পারলে আমি কি করব? অন্য কার কাছে যা। ভাইয়া, ছেলেটা এত করে চাইছে, দিলেই হয় 5 টাকা। ভাইয়া গার্লফ্রেন্ড নিয়ে বসে আছেন, আবার হাতে আইসক্রিম খাইতেছেন, আপনার কাছে 5 টাকা নাই? তোর এত দরদ হলে তুই নিজে দিয়ে দে। ও হে, আমার পরিচয়টা দেই। আমি রবিন মাহমুদ। পড়াশোনা তেমন বেশি করি নাই, মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিলাম। পড়াশোনায় আমার মেধা খারাপও ছিল না। কলেজে অনেক টাকা জমা হয়ে গেছিল, দিতে পারি নাই, তাই আর কলেজে যাওয়া হয়নি। আমার যখন মন খারাপ থাকে তখন নদীর পাড়ে চলে আসি। প্রতিদিনকার মতো আজও গিয়েছিলাম নদীর পাড়। বট গাছের নিচে একা বসে আছি, ঠিক তখনই দেখলাম একটা বড় ভাই পথ শিশুকে কি যেন বলে তাড়িয়ে দিচ্ছে। তারপর ছেলেটির কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, কেন তোমাকে তাড়িয়ে দিল? ওনার কাছে 5 টাকা চাইছিলাম, সকালে বের হইছি, কিন্তু কেউ টাকা দেয় না, কিছু খেতেও পাই না। আচ্ছা তুমি এখানে দাঁড়াও, আমি আসতেছি। একটা দোকান থেকে রুটি কলা আর এক বোতল পানি রাফি নামের ওই পথ শিশুটাকে দিয়ে আমি বাড়িতে চলে আসলাম। পরের দিন সকালবেলা যখন নাস্তা খাওয়ার জন্য একটা দোকানে যাই, তখন কিছু মানুষ বলতেছিল যে ব্যবসায়ী হারুন সাহেবের ছেলে রাশিদকে কারা যেন কিডন্যাপ করেছে কাল রাতে। বলেছে 2 লক্ষ টাকা দিতে, না হলে তাকে মেরে ফেলবে। নাস্তা খেয়ে আসার পথে একটা মেয়েকে দেখলাম দাঁড়িয়ে আছে, কিন্তু মেয়েটা কান্না করতেছে, সাথে কেউ ছিল না। মেয়েটাকে প্রথম দেখেই ভালো লেগেছে আমার। চোখে কাজল দিলে মেয়েদেরকে ভালো লাগে, কিন্তু ও একটু কেমন জানি কান্না করতেছে। তো এত ভালো লাগতেছে আমার, হয়তো বলে বোঝাতে পারবো না। কিরে বন্ধু, কোথায় যাইতেছিলি? আর ওই মেয়েটা কে রে, চিনিস নাকি? আর ওইভাবে কান্না করতেছে কেন? জানি না আমি, তবে ওকে এর আগে কখনো দেখিনি, কিন্তু ভাল লাগছে অনেক। আচ্ছা ফরাদ বন্ধু, চল তো গিয়ে দেখি ওর কি হয়েছে, কান্না করতেছে কেন। বন্ধু, আমি তো ওর সাথে এখন কথা বলতে পারবো না। আমার না কেমন জানি বুক ধরফর করতেছে। তুই জিজ্ঞাসা করিস কি হয়েছে ওর। ঠিক আছে, তুই আমাদের সাথে চল। এই যে আপু, তুমি কান্না করতেছো কেন? কিছু হয়েছে তোমার? মেয়েটি কোনো কথা বলল না, চুপ হয়ে আছে। ওই হ্যালো, কি হলো? কি বলতেছি? আমার কথা বোঝনি? অন্যদিকে তাকিয়ে আছো কেন? কিছুই বলতেছো না? আমার ফোনটা একটু আগে একটা লোক হাত থেকে নিয়ে গেছে, তাই কান্না করতেছি। তোমার বাসা কোথায়? আর কি নাম তোমার? আমার নাম জান্নাতুল ফিরদৌস মাওয়া, আর আমাদের বাড়ি এই তো একটু সামনে। আমার ফোনটার জন্য আজকে বাসায় গেলে আম্মু বকা দিবে। আচ্ছা, এখন চলো বাসায় পৌঁছে দেই। তোমার সাথে এটা কি তোমার ছোট ভাই? হুম, আমার এক ভাই, এক বোন। আচ্ছা তোমার এই কিউট ভাইটার নাম কি? ওর নাম মাহির। ওহে, আমি রবিন মাহমুদ, আর আমাদের বাসায় তো একটু সামনেই। আচ্ছা তোমাকে তো এর আগে কখনো দেখিনি আমি। আসলে আমি নানু বাড়িতে থেকে পড়াশোনা করতাম, আর বাসায় আসলে কোথাও বের হতাম না, বাসায় থাকতাম। ও আচ্ছা, তুই তোমার ফোন যে চুরি করে নিয়েছিল তাকে পাই, তার থেকে নিয়ে তোমাকে বাসায় দিয়ে আসবো, কেমন? আচ্ছা, ঠিক আছে ভাইয়া। কি? ভাইয়া না বলে অন্য কিছু বলতে পারতেন। কিছু বললেন নাকি ভাইয়া? আমিও সোজা বললাম, না আপু, আমি তোমাকে কিছু তো বলিনি এখনো, তবে বলবো। কি বলবেন ভাইয়া? এখন না, পরে বলবো। ওই তোমার বাসার নাম্বারটা দিয়ে যাও। আচ্ছা, আপনার মোবাইলটা দেন, আমি বাসার নাম্বার দিচ্ছি। তবে রাত 10টার পর কল দিবেন, তখন আমার কাছে থাকবে বাসার মোবাইল। আচ্ছা ঠিক আছে। বন্ধু, আমি একটা দলে যোগ দিয়েছি, যেখানে অনেক লোক একসাথে অন্যায়ের প্রতিবাদ করে। বলতে পারিস একটা মাফিয়া গ্রুপ। আর এই দলের আসল মাফিয়া কে তা কিন্তু কেউ জানে না। তার অনপক্ষ ক্ষমতা, তার কথাই সব চলে। আর হ্যাঁ, একটা কথা কাউকে বলিস না, সে আমাদের এইখানেও তার লোক আছে। তো আমি কি করব? তুই শালায় একটা ভীতু। আরে, এখানে তো আমরা কারোর সাথে জুলুম করতেছি না, বা কারো ওপর তো অত্যাচারও করতেছি না। যারা অন্যায় কাজ করবে তাদেরকে ভালো পথে ফেরানোর কাজ করে। দেখ ভাই, আমার মারামারি একদম পছন্দ না। তুই বাদ দে এখন এইসব। আর দেখ, ও যাওয়ার সাথে কথা বলে আমার কিন্তু একদম ভালো লাগে। আরে শোন, আরে শোন, তোকে একটা কথা বলি, কাউরে বলিস না। ওই যে আমাদের এলাকার রাশেদ ভাই, শুনলি না কাল?
রাতে কারা যেন কিডন্যাপ করেছে। শুনেছিলাম। সকালে নাস্তা খাওয়ার সময় দোকানে সবাই এটি নিয়ে কথা বলতেছিল, কিন্তু কারা করেছে সেটা তো কেউ জানে না। আরে শোন, তুই তো ভালো করেই জানিস যে রাশেদ ভাই আসলে মাদকের ব্যবসা করে। আমাদের এলাকার কিছু ছেলে আছে আমাদের এলাকার কিছু ছেলে আছে না, তাদের কাছ থেকে নিয়ে তারা নেশা করে। ও, তার মানে এই মাফিয়া গ্রুপের ছেলেরা রাশিদ ভাইকে কিডন্যাপ করেছে। দেখ ভাই, শুধু শুধু দরকার আছে এইসব কাজ করার? এখন যদি পুলিশের কাছে খবর যায় তখন তো সবাইকে গ্রেপ্তার করবে, আর তখন যদি ওইখানে তোর নামও আসে। আরে দূর বেটা, তুই এত ভয় পাস কেন? আমার তো ভয় লাগে না। আর থানায় নিলে নিবে, বেশিক্ষণ তো আমাদের কাউকে আটকে রাখতে পারবে না। আর আমাদের লিডার অনেক ভালো মনের মানুষ, পুলিশের সাথেও ওনার হাত আছে। আর এইখানে তো আমরা ভালো মানুষকে কিডন্যাপ করিনি, তারা এলাকায় যুব সমাজ নষ্ট করতেছে। তুই যাই বলিস, আমার মামাকে লাগবে, আমি ওরে ভালোবেসে ফেলেছি বন্ধু, আমারে তুই একটু হেল্প করিস। আচ্ছা সমস্যা নাই। মামা যে নাম্বারটা আমার মোবাইলে তুলে দিয়েছে ওটা ওর ফোন নাম্বার না, বাসার ফোন নাম্বার, আর বলেছে 10টার পর কল দিতে। তার জন্যই অপেক্ষা করছি, সময় হয়ে গেছে, এখন কল দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চিনতে পারছো আমায়? না চেনার কি আছে ভাইয়া, আপনার নাম রবিন, আর আপনার সাথে তো কথাও হলো। আমি আপনার ফোনে আমাদের বাসার নাম্বারটা দিয়েছিলাম, আর আপনার নাম্বারটা সেভ করে রাখছিলাম। তো ভাইয়া, কি খবর আপনার? আচ্ছা, মোবাইলটা কি পাওয়া গেছে? ভালো আছি। আরে আমি দেখতেছি, পেলে জানাবো। বাসার সবাই কেমন আছে তোমার? ভাইয়া, ভালো আছি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো, কাল কথা হবে। ওকে ভাইয়া। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বসে আছি, তখনই ওই ফারাদ ফোন দিয়ে বলল যে ওই নাম্বারটাকে নিয়েছিল তাকে পাওয়া গেছে। তারপর সোজা আমাদের আড্ডায় জায়গায় চলে গেলাম। এই যে মোবাইল নিয়ে যাওয়ার চোর, কি করবি? ওর কাছে তো মোবাইল নাই। আচ্ছা, কাল যে একটা মেয়ের কাছ থেকে মোবাইল নিয়েছিলি, ওই মোবাইলটা এখন কার কাছে আছে? ভাইয়া, আমি মোবাইলটা বিক্রি করে দিয়েছি। আসলে ভাইয়া, আমার টাকার দরকার ছিল, তাই এই কাজটা আমি করেছি। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। আচ্ছা, তুই কেন চুরি করেছিলি? তোর নাম কি? বাসা কই? আর আমাদের এলাকায় তো এর আগে কখনো দেখি নাই। ভাইয়া, আমার নাম শামীম, ওই পাশে এলাকায় থাকি। আমি একজনের কাছ থেকে টাকা ধার করেছিলাম, দিতে পারিনি। আজকে জমা দেওয়ার শেষ সময় দিয়েছিলাম। আমি আর কোনো উপায় না পেয়ে চুরি করেছিলাম, আর ফোনটা আমি ওনার কাছেই দিয়ে দিছি। ফোনটা 2000 টাকা দাম ধরেছে, আর 1000 টাকা বাকি পরে দিবি বলছি। আচ্ছা চল, আমি 2000 টাকা দিচ্ছি, তুই আমাকে ওই মোবাইলটা দিয়ে দিবি। আর কখনো এরকম কাজ করবি না। নিলয়, এই নে টাকা, তুই ওর সাথে যা। আর ফরাদ, তোদের না একটা মাফিয়া নামের একটা গ্রুপ আছে, ওইখানে কথা বলে ওকে একটা কাজ মিলিয়ে দেয়। আছে তো। যদি কেউ কোনো বিপদে পড়ে ওইখানে সহায়তা করা হয়। তবে দেখে নেয় যে লোকটি আসলে বিপদে পড়ছে কিনা। আর যারা কাজ করতে চায় তাদের কাজের ব্যবস্থা করা হয়। চাকরির সিস্টেমও আছে। আচ্ছা রবিন, তুই সব জানলি কি করে? মানে কাল একটা ফেসবুক গ্রুপ দেখলাম, মাফিয়া নামের অনেক কিছু আছে, সহায়তা করা হয়। আর তোকেও দেখলাম ওই গ্রুপের মেম্বার। ভালো, তুই তো এখন সব জানলি এই গ্রুপের কাজ কি। আর শোন, তুই চাইলে আমাদের সাথে যোগ দিতে পারিস। আমাদের আলাদা মেসেঞ্জার গ্রুপ আছে, ওইখানে আমাদের লিডারও আছে, কিন্তু তাকে চিনি না। তবে মাফিয়া নামের একটা আইডি থেকে কথা বলে সবার সাথে। আমি যেমন আছি তেমনই থাকবো, ঝামেলা জড়াতে চাই না, আমার ভয় করে খুব। রবিন, এই নে মোবাইল। কিন্তু আগে যা ছিল সব ডিলিট করে দিয়েছে লোকটা। যাই হোক, মোবাইলটা তো পাওয়া গেল। এখন মামাকে মেসেজ করে বলে দিই যে কাল আমাদের নদীর পাড়ে আসতে, দেখা হয়ে যাবে, কথাও বলতে পারবো। মেসেজে লিখে দিলাম তোমার মোবাইলটা পাওয়া গেছে, কাল সকালে দেখা করে নিয়ে যেও। আর হ্যাঁ, আমি নদীর পাড়ে ওই যে একটা দোকান আছে, ওইখানে আমার নাম জিজ্ঞেস করলে বলে দিবে আমি কোথায় আছি। রবিন, তোর ফোন আসছে, এই নে তোর মোবাইল। ওই, হ্যালো, কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? ভাবতেই পারছি না একটা মেয়ে আমাকে কল দিল। আমি ভালো আছি। ওই, আপনাকে কি কোনো মেয়ে কল দিতে পারে না? কেন পারে না? আমি কথাটা অমনভাবে বলিনি, মানে মেয়েরা তো মিস কল দেই, তাই বললাম কোনো মেয়ে তো ডাইরেক্ট কল দেয় না, তাই আর কি। দেখুন ভাইয়া, আমি কোনো ছেলের সাথে ফোনে কথা বলি না, আর আমি
আমার বান্ধবীদের সাথে কথা বললেও আমি ফোন দিয়ে কথা বলি, বুঝছেন ভাইয়া? না, বুঝতে পারিনি। আচ্ছা বাদ দাও, কেন ফোন দিয়েছো বলো? ওই যে বললেন না আমার মোবাইলে টাকা পেয়েছেন, ওইটা নিতে। তাই আর কি ভাইয়া, আপনি যদি কষ্ট করে আমাদের বাসায় নিয়ে আসতেন। আমি কেন নিয়ে যাব? এমনিতে আমার 2000 টাকা লাগছে। মোবাইলটা আনতে যে নিয়েছিল সে বিক্রি করে দিয়েছিল। সমস্যা নেই, আপনার টাকা আমি দিয়ে দিব। ভাইয়া আপনি নিয়ে আসেন। ওই, আমি কি তোমার কাছে টাকা চাইছি যে টাকার কথা বললা? আচ্ছা, গেলে তুমি কি খাওয়াবে আমাকে? না ভাইয়া, আপনি যেহেতু টাকা দিয়েছেন আপনার কাছ থেকে ফোনটা আনতে, তাই দিব বলেছি। আগে তো আসুন, আপনি কি খেতে চান? বুঝতে পারছি তোমাদের টাকা আছে। আচ্ছা, আমার যখন দরকার হবে তোমার কাছ থেকে চেয়ে নেবো, কেমন? চা বা কফি কোনটা বানাতে পারো তুমি? ওকে ভাইয়া, দুইটাই বানাতে পারি। আপনি কি খাবেন? আচ্ছা, চা হলেই চলবে। কখন আসবেন ভাইয়া? দেখি কখন আসতে পারি, গেলে তো দেখতে পারবা কখন যাই। ঠিক আছে ভাইয়া, আপনার যখন সময় হবে তখন আইসেন। পড়া থেকে ফোন দিলাম। ওই শোন, মামাদের বাসায় যাব, তুই কি ফ্রি? আমার সাথে যেতে পারবি? না রে বন্ধু, আমার কাজ আছে এক জায়গায়, আমাদের যেতে হবে। ওহ, ভুলে গেছি, তোদের তো একটা লোকের কাছে যেতে হবে। মানে কি? তুই জানলি কেমনে আমরা কোথায় যাব? আরে তুই বললি না আমাকে একটা লোকের সাথে দেখা করবি না কি যেন? কই, কখন বললাম? এইসব তো আমরা যারা যাব তারা ছাড়া কেউ জানে না। যাই হোক, বাদ দে, নিলয়কে সাথে নিয়ে যা। নিলয়কে ফোন দিলাম। ওই নিলয়, আজকে একটা জায়গায় যাব, তুই আমার সাথে যাবি কিন্তু। আচ্ছা ঠিক আছে, কিন্তু কোথায় যাবি? ওকে, ফোন দিস আমারে। যাই হোক, শ্বশুর বাড়ি বলে কথা। ও সরি, এখনো তো হয়নি। একটু সেজে গুজে না গেলে হবে না। ভাবতেছি কি নিয়ে যাব, গাড়ি না বাইক? নিলয়কে ফোন দিলাম রেডি হওয়ার জন্য। কি নিয়ে যাব, গাড়ি না বাইক? বাইকই ভালো হবে। খালি হাতে যাবি নাকি? কিছু নিতে হবে না? খালি হাতে তো যাওয়া যাবে না, কিছু চকলেট আইসক্রিম নিয়ে যাব মামা আর ওর ভাইয়ের জন্য। তুই যে মাওয়াকে পছন্দ করস, ওইটা কি মাওয়া জানে? না, কিভাবে জানবে? আমি তো এখনো বলিনি। না বললে কি হবে? যদি আবার কেউ পছন্দ করে বলে বসে, তখন? কে পছন্দ কর কে পছন্দ করতো সেটা দেখে লাভ নেই। আমি পছন্দ করি, ওকে আমি বিয়ে করব, ব্যাস। ছোটকাল থেকে আমার যা পছন্দ হতো সেটাই আমি আমার করে নিতাম। আর এখনো তো কি এখন তো? না, কিছু না। সকাল সকালবেলা রেডি হয়ে রওনা দিলাম। আমার বন্ধু নীলার হাতে কিছু গিফট খাওয়ার জন্য কিছু জিনিস নিয়েছি। এইটা কি মাওয়াদের বাসা? হ্যাঁ এটাই। ওই দিন ওর সাথেই তো আসলাম। কলিং বেল চাপতেই একজন দরজা খুলে দিল, মনে হলো ওর আম্মু হবে। আসসালাম আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? এই তো আন্টু, ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আচ্ছা আন্টি, আপনি কি আমাকে চেনেন? চিনি না, কিন্তু মা তোমার কথা বলেছিল আর কি। ভিতরে এসো, বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে ঢুকতেই একটু পর মামা আসলো। কি আর বলবো, শুনেছি পরি নাকি দেখতে অনেক সুন্দর, ঠিক পরির মতোই হবে দেখতে। কালো ড্রেসে দাঁড়িয়ে আছে মামা। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, ভালো আছি। এই নাও তোমার মোবাইল। আন্টি, আজ আমরা আসি। না, কিছু তো খেয়ে যাও, খালি মুখে যেতে নেই। মামা, তোমাদের কোনো কিছু দরকার হলে বা কোনো সমস্যা হলে আমাকে জানাইও, কেমন? ওকে ভাইয়া। মামাদের বাসা থেকে আসার পথেই ফরাদ ফোন দিল। বন্ধু, আমি বিপদে পড়ে গেছি। কি হয়েছে তোরা এইভাবে কথা বলতেছিস কেন? কি হয়েছে তোর? ওই যে বললাম না, একটা জায়গায় যাব, আসার পথে দেখলাম কিছু ছেলে নেশা করতেছে। ওদের বাধা দেওয়ার অনেক ওদের বাধা দেওয়ায় অনেক মেরেছে। আমি একা ছিলাম। আচ্ছা, দেখি কি করতে পারি, আসতেছি আমি। কি হয়েছে? ফারহাদ কি বলল? কারা যেন ওকে মেরেছে। নিলয়, তুই একটা কাজ কর, ফরাদের কাছে যা, আমিও আসতেছি। ওকে, কিন্তু কোথায়? আরে আমাদের পাশের এলাকায়। তোরা আসতে এত দেরি করলি কেন? আর একটু হলে মেরেই ফেলতো ওরা আমাকে। তুই ঠিক আছিস তো? হুম, ঠিক আছে। হুম, ঠিক আছে। কারা যেন 10 থেকে 12টা বাইক নিয়ে এসেছিল। প্রায় 10 থেকে 15 জন ছেলে হবে হয়তো। তারা যদি না আসতো তাহলে ওই নেশাখোর ছেলেরা আমাকে মেরেই ফেলতো। এখন কই কাউকে দেখছি না তো। তোরে কে মারলো আর কারা বাঁচালো? তাদের সবাই হেলমেট পরা ছিল। ভালো করে দেখিনি, যারা মারছে তাদের দেখেছি।
আচ্ছা এখন বাসায় চল। কে আবার এখন ফোন দিল? হ্যালো, কে? আমি মাওয়া, এটা আমার ফোন নাম্বার। আচ্ছা, ভালো থাকবেন, পরে কথা হবে। ওই এখন একটু কথা বললে কি হবে? না, আমার কাজ আছে, রাতে মেসেজ করবো নি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। রবিন, চল ফরহাদকে বাসায় দিয়ে আসি। ওষুধ কিনে তারপর ফারহাদকে তাদের বাসায় আমি আর রবিন দিয়ে আসলাম। বন্ধু, তোদের আমি একটা বিষয় কখনো বলিনি, কয়েকদিন পরে বলবো। কি কথা বলবি? সময় যখন হবে তখন সবাইকে বলবো। তার আগে মাওকে আমি ভালোবাসি, এটা বলতে হবে। তুই যে মাওয়াকে লাইক করিস সেটা পরে বলিস। আগে দেখ ওর কাউকে ভালো লাগে কিনা বা কারোর সাথে রিলেশন করে কিনা। তা ঠিক, আজকে রাতে এইসব মায়াকে বলবো সে কাউকে পছন্দ করে কিনা বা কারোর সাথে রিলেশন আছে কিনা। সন্ধ্যা হয়ে গেল, মায়ের মেসেজকে অপেক্ষায় আছি, কখন মেসেজ করবে, কখন ওর সাথে কথা বলবো। ঘড়ির দিকে তাকিয়ে দেখি সময় যেতে যেতে 10টার কাছাকাছি, তাও মেসেজ দিল না। কি আর করব, আমি নিজেই দিয়ে দেখি। ওই কি হলো, রাতে না মেসেজ দেওয়ার কথা ছিল? সরি ভাইয়া, মনে ছিল না, ভুলে গেছি। কলে কথা বলা যাবে এখন? হুম, দেন। কল দিয়েই কথা শুরু করে দিলাম। এত ভুলে মনের মানুষ হলে চলবে কি? পরে যদি ভালোবাসার মানুষকেই ভুলে যাই। ভাইয়া, আমি কাউকে ভুলবো না, কিন্তু আপনাকে মেসেজ করতে ভুলে গেছি। সরি সরি। ওই ঠিক আছে, আর সরি বলতে হবে না। আচ্ছা কিছু কথা জানার ছিল। কি কথা ভাইয়া, বলেন। সত্যি করে বলবে তো? মিথ্যে বলবো কেন ভাইয়া, আমি মিথ্যে বলা পছন্দ করি না। তোমার কারোর সাথে কি রিলেশন আছে বা কাউকে ভালো লাগে কিনা, যেমন কেউ প্রপোজ করেছে কিনা? হঠাৎ এই প্রশ্ন কেন? হুম হুম। এমনি জানতে চাইলাম আর কি। আরে বলো না। না ভাইয়া, আমি কারোর সাথে রিলেশন করি না, কিন্তু কাউকে ভালো লাগে না বলতে প্রেম করাটা আমার ভালো লাগে না। স্বার্থ শেষ হয়ে গেলে সবাই ছেড়ে চলে যায়। আর কয়েকটা প্রপোজাল পেয়েছি, কিন্তু আমি সবাইকে বলে দিয়েছি যে আমি এখন রিলেশন করব না। আচ্ছা কেউ যদি এখন বলে যে তোমাকে ভালোবাসে, বিয়ে করবে, তখন তুমি কি করবে? কি করব জানি না, তখন ভেবে দেখব নে। আর আমার একটা বান্ধবী ছিল, মায়া। ও একটা ছেলেকে ভালোবাসতো, কিন্তু সে মায়াকে ছেড়ে চলে গেছে। মায়া এখনও ওই ছেলেকে ভালোবাসে, ওর জন্য প্রতি রাত কান্না করে। তাই আমি রিলেশনে যেতে চাই না, কাউকে বিশ্বাস করতে পারছি না। আচ্ছা ওই ছেলের নাম কি? আর যদি এখন ওই ছেলে মায়াকে বিয়ে করতে চায়, মায়া কি বিয়ে করবে? হুম, করবে না কেন? মায়া তো ওই হিমেল নামের ছেলেকে পাগলের মতো এখনো ভালোবাসে। হিমেল নামের ছেলেটা এর আগেও কয়েকটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছিল, তারপর মায়াকে মিথ্যে ভালোবাসার ফাঁদে ফেলেছে। এখন হিমেল মায়াকে বলেছে এখন যদি তাকে বিয়ে করে তার ফ্যামিলির কেউ তাদের মেনে নেবে না। আমার একটা কথা রাখবে। কি কথা বলেন? ধরো হিমেল মায়াকে বিয়ে করলো, তাদের ফ্যামিলিও মেনে নিল, তখন কি কারোর সাথে রিলেশন করবে? তখন ভেবে দেখব। ঠিক আছে, আর আমার একটা কথা রাখতে হবে, সেই কথাটা পরে বলবো তোমায়। আর এখন মায়ের ফোন নাম্বারটা দাও। ও ফোনে কারোর সাথে কথা বলবে না এখন, আমি আপনার কথা বলবো। আর ওর ফেসবুক আইডির নাম টেক্সট করে দিচ্ছি। ওকে দাও। মামা, তার বান্ধবী মায়ের ফেসবুক আইডি দিল, ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে মেসেজ করলাম, কেমন আছো মায়া, লাইনে আসলে রিপ্লাই দিও তো। ওয়েট করলাম মায়ের রিপ্লাইয়ের অপেক্ষায়। সন্ধ্যায় মায়ের রিপ্লাই দিল, ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি, যে কারণে তোমার সাথে কথা বলতে চাইছিলাম তোমার আর হিমেলের ব্যাপারে। কাল একটু আমার ক্লাবে আসতে পারবে? কোন জায়গার ভাই? মায়াকে সাথে করে নিয়ে এসো, ও চিনে। আচ্ছা ভাইয়া। সকালবেলা ক্লাবে বসে আছি, সাথে কিছু ছোট ভাই আর বন্ধুরা মিলে। তখন দেখলাম মামা আর ক্লাবের সামনে দাঁড়িয়ে আছে। ফরহাদ বলল সবাই বাইরে যা, ওই নিল তুইও চল বাইরে। আসতে পারি? আসার জন্যই তো সবাই চলে গেল। বসো, তোমরা কি খাবে? আমি আইসক্রিম খাবো, যেই রোদ পড়েছে। মায়া তুমি কি খাবে? না ভাইয়া, কিছু খাবো না। খাবে না বললে চলবে। দাঁড়াও, ওই নিলয় এইদিকে আয়, ওদের জন্য আইসক্রিম আর ঠান্ডা পানি নিয়ে আয়। ওকে আনতেছি। তো মায়া, শরীর কেমন আছে? হিমেলের সাথে তোমার কতদিনের সম্পর্ক ছিল? জি ভাইয়া, 3 বছর 3 মাস হবে। হিমেল কি তোমাকে এখনো ভালোবাসে? জানি না ভাইয়া,
কিন্তু আমি হিমেলকে অনেক ভালোবাসি। আচ্ছা, তোমাদের সম্পর্কটা ভাঙলো কিভাবে? ভাঙ্গেনি ভাইয়া, আমি হিমেলকে বলেছি আমাকে এখন বিয়ে করতে, রাজি হয়নি। আমাকে বিয়ে করে নাকি ওর ফ্যামিলি কেউ মানবে না। এদিকে আমার বাবা মা আমার জন্য পাত্র দেখতেছে বিয়ে দেওয়ার জন্য। বুঝতে পারছি, তুমি ইমেলের নাম্বারটা দিয়ে যাও, আর বাসায় যাও, টেনশন করো না। ওই মামা, শোনো, কি ভাইয়া? আজকে একটু বেশি সুন্দর লাগতেছে তোমাকে, কারণ কি? জানি না, ময়দা মেখেছি তাই হয়তো। ও মা, তুমি ময়দা মাখো? ছেলেরা তো মেকআপকে ময়দা বলে, তাই না? মেকআপ করেছি তাই বলছি ময়দা মেখেছি। তুমি কি জানো, ময়দা মানে মেকআপ না করলেও অনেক সুন্দর তুমি। এত কিছু জানতে হবে না আমার, এখন আসি আমরা। ওকে, সাবধানে যেও। রবিন, কাল আমাদের মাঝে মাফিয়া মানে আমাদের গ্রুপ যে অ্যাডমিন কাজগুলা দেয়, তারপর মানে লিডারকে কেউ দেখেনি। কাল আমাদের সামনে তার খোলা চেহারা দেখাবে। খুব আনন্দে আছি। আমরা এতদিন ধরে যে মানুষটার হয়ে কাজ করছি, অন্যায়ের প্রতিবাদ করছি, তাকে কাল দেখতে পারবো। বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। কাল আমরা সবাই থাকবো, তুইও কিন্তু থাকবি। আমি তো থাকবোই, আমি না থাকলে দেখবি কি হয়েছে কে। মানে কি, কি বলতেছোস? কিছুই বুঝি না। তোর কিছু বুঝতে হবে না। রবিন মাঝে মাঝে কথা বলে যা আমরা কিছুই বুঝি না। বাদ দে তো ফরহাদ। হ্যাঁ রে, বলছি কেছে মাফিয়া, তাকে তো আমরা কাল দেখবো, কিন্তু আমি না গেলে আমি কিভাবে দেখবো তাকে? ও আচ্ছা, ঠিক আছে, তুই থাক, আমাদের কাজ আছে। কালকের জন্য সব রেডি করতে হবে। নিলয়, চল আমরা সবাইকে বলে আসি কাল থাকার জন্য। আমার জীবনের কিছু কথা, কিছু অভিনয় না করলে হয়তো অনেক কিছু শিখতে পারতাম না। মানুষের সুখ দুঃখের কথা কাছ থেকে দেখতে পারতাম না। কিছু মানুষের ভালোবাসা হয়তো না পাওয়া থাকতো। কালকের দিনটার জন্য আমিও একটু কেমন জানি হয়ে আছি। কি ঘটবে, কি করবে, সে বিষয়টা না জানা আমার। সন্ধ্যায় আমার বন্ধু ফরাদের ফোন আসলো। কি রে, কিছু বললি? কাল তো আমাদের একটা প্রোগ্রাম আছে, সব আয়োজন করা হয়ে গেছে, সবাইকে থাকার কথা বলা হয়েছে। আর আমরা কয়েকজন মিলে 2 রাস্তার পাশে ফুল নিয়ে রেডি থাকবো। সকালে আরও কাজ বাকি আছে, তুই সময় মতো চলে আসিস। আচ্ছা ঠিক আছে, আমি তো সরি আচ্ছা ঠিক আছে, আমি তো আমার সময় হলেই আসবো। কথা শেষ করেই ফোন কেটে দিলাম। মনে মনে ভাবতে লাগলাম, আমার বন্ধুরা আমাকে কত ভালোবাসে। যদি আমাদের থেকে তারা একটু কম টাকার মালিক, তবুও ওদের মাঝে আমি একটা জিনিস লক্ষ্য করতাম, ওরা কখনো কাউকে টাকা পয়সা নিয়ে আমাদের কারোর সাথে কেউ কথা বলে না। যাই হোক, কাল যা হবে দেখা যাবে, এত টেনশন থাকলে চলবে না। সকাল 10টা থেকে আমাদের বাসার সামনে 7টা গাড়ি, যার মধ্যে 6টে গাড়ি সাদা কিন্তু একটি কালো। সাথে কিছু বাইক কয়েকজন মিলে রেডি হয়ে আসছে আমাকে নেওয়ার জন্য। কালো কালারটা আমার অনেক পছন্দ, আর ওই কালো গাড়িটা আমার পছন্দের একটা গাড়ি। রবিন, তুই কোথায়? আমাদের প্রিয় ভালোবাসার মানুষের সাথে দেখা করব, কোথায় তুই? এই তো আসতেছি, তোরা থাক। একটু আগে আমার বন্ধু আমাকে তুই করে কথা বলতো। বন্ধুদের মাঝে তুই করে কথা বলাটা একটা ভালোবাসা। তুই হলো সবচেয়ে কাছের মানুষ। আজকে একটা কথা বলি সবাইকে, আমি কি এতদিন কেউ আমাকে চিনে নেই হয়তো, আবার চিনলেও সহজ সরল একটি ছেলে হিসেবে চিনে। আমার ছোটকাল থেকেই একটা স্বপ্ন ছিল, আমি যখন বড় হব আমার পিছনে অনেক লোক থাকবে, সবাই আমি যা বলবো তাই করবে। আমি যখন খেলনা পিস্তল দিয়ে খেলতাম আর ভাবতাম আমি একদিন একটা শহর রাজত্ব করবো আর হেলিকপ্টার করে ঘুরবো, সবাই আমাকে এক নামে চিনবে। কিন্তু এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? আজকে একটা কথা বলবো সবাইকে, আমি কি এতদিন কেউ আমাকে চিনেনি হয়তো, আবার চিনলেও সহজ সরল একটি ছেলে হিসাবে চেনে। আমার ছোটকাল থেকেই একটা স্বপ্ন ছিল, আমি যখন বড় হব আমার পিছনে অনেক লোক থাকবে, সবাই আমি যা বলবো তাই করবে। আমি যখন খেলনা পিস্তল দিয়ে খেলতাম আমার ভাবনায় আমি একদিন একটা শহর রাজত্ব করবো আর হেলিকপ্টার করে ঘুরবো, সবাই আমাকে এক নামে চিনবে। কিন্তু এর আগে আমাকে কেউ চিনতও না, সবাই জানার চেষ্টা ইচ্ছে মাপিয়া কে, কি তার আসল পরিচয়, কেন তার চেহারা কাউকে দেখায়নি। সবাইকে একটা কথা বলতে চাই, আজ হয়তো অনেকে ভাবতে পারেনি আমাকে দেখবে এই জায়গায়। আমি কোনো মাফিয়া না, তবে আমি চাইলে এখন অনেক কিছু করতে পারি। সবাই আমাকে ভালোবাসে। আমি যেখানে অন্যায় অবিচার দেখি সেখানে ঠিক সঠিক তথ্য নিয়ে যারা অন্যায় অপকর্মে জড়িত তাদের সাহায্য করি।
আমি অনেক ছেলেকে হাত পা ভেঙেছি, ছেলে পাঠিয়েছি, কিন্তু সেটা আমার আশেপাশের লোক কেউ জানে না। আমার বন্ধু তো আজ পর্যন্ত বলেনি। আমার যে লিডার ছিল উনি একটা কথা বলতেন, বন্ধুরা ও বেইমানি করে সুযোগ বুঝে ভালো চেহারা থেকে খারাপ চেহারা হতে সময় লাগে না। আপনারা আমাকে আগে যেভাবে ভালোবাসতেন এখনো একইভাবে ভালোবাসেন। আমাকে যার জন্য সমস্যা বলবেন, আপনার জন্য যতটুকু পারি করব, ভয় পাবেন না। কেউ আমি আছি আপনাদের সাথে অন্যায়ের বিরুদ্ধে। আর একটা কথা, আমাদের এলাকায় যারা নেশা করতো ওদের সবাইকে আমি ভালো হওয়ার সুযোগ দিয়েছিলাম, হয়নি। তারা এখন জেলের ভেতরে আছে। এখন সময় আছে, ভালো কিছু করুন। ভালো থাকবেন সবাই। ভাবতেই পারছি না ভাই, আপনি আপনি কিভাবে? আমরা আপনাকে কত কিছু বলেছি। সরি ভাই। তোর কি মাথায় সমস্যা? আমাকে আপনি আর ভাই কি সব বলস? আমি সাধারণ, তোরা যেমন আমি তেমন। তোরা আমার বন্ধু ছিল, থাকবি। তুই করে আগে যা বলতি তাই করবি। ওকে বন্ধু, তুই আবারও প্রমাণ করে দিলি, সাধারণ থেকে অসাধারণ করে দেখাইলি। আমাকে এখন সবাই চিনে, ভালোবাসে, সম্মান করে। কারো কোনো সমস্যা হলে আমার কাছে আসে। যাই হোক, তোকে সেদিন যে ছেলেরা বাইক নিয়ে তোকে বাঁচাইছিল ওরা আমার লোক, আর আমি ছিলাম সেখানে। এখন তা আর বুঝতে বাকি নেই, আমার বন্ধু। কারণ যে ছেলেরা বাইক নিয়ে এসেছিল আজ তারা তোর সাথে এসেছে। বাদ দে এখন এইসব। হিমেল নামের একটা ছেলে আছে, কাল সকালে আমাদের ক্লাবে নিয়ে আসবি, ওর সাথে কথা আছে আমার। আমি যদি মার বান্ধবীর সমস্যার সমাধান দিতে পারি তাহলে হয়তো মাকে বলতে পারবো যে আমি তাকে প্রথম যেদিন দেখেছিলাম প্রেমে পড়ে গেছি, সেদিন কিন্তু বুঝতে দেইনি। বন্ধু, তুই কোনো চিন্তাই করিস না, আমরা দেখছি। তুই মায়ের সাথে কথা বল। ওর সাথে আমার প্রতিদিন ওই কথা হয়। তোরা বাসায় যা, আমিও বাসায় যাব। মাকে একটা কল দিই। 3-4টা কল দেওয়ার পর মা ফোনটা ধরলো না, তাই আমি বাসায় চলে গেছি। রাতে মা ফোন দিল। আপনি কল দিয়েছেন ভাইয়া? না, কল দেয়নি, মনে হয় আমার আত্মা দিয়েছে। সেই কখন 4টে কল দিয়েছি, আর এখন বলতেছে কল দিয়েছেন কিনা। আসলে ভাইয়া, আমি ভয়ে আপনার ফোন ধরিনি। মানে কিসের ভয়? আগে তো আপনাকে আমি এমনি একটু চিনতাম, কিন্তু কাল খবরে টিভিতে সব দেখলাম, আপনার বিষয় জানলাম, তাই ধরিনি। আপনি কি না কি বলবেন? ভয় পাওয়ার কোনো দরকার নাই। আমি আগেও যেমন ছিলাম এখন ঠিক আগের মতোই আছি। তা ঠিক আছে, কিন্তু ভাইয়া আপনার সাথে এখন কথা বলতে কেন জানি আমার ভয় কাজ করে। দূর ফাগলি। আচ্ছা, একটা কথা বলার ছিল, জানি না তার উত্তর কি হবে, কিন্তু না না বললেও পারছি না। যদি তুমি কিছু মনে না করো আর আমার সাথে সবসময় কথা বলো তাহলেই বলবো, কারণ কথাটা বললে যদি আর আমার সাথে কথা না বলো। আচ্ছা ঠিক আছে, বলেন, আমি কথা বলবো। আগে তো শুনি কি বলতে চান। তার আগে একটা কথা বলি, আমার আগে একটা মেয়ের সাথে রিলেশন ছিল, কিন্তু এখন অনেক বছর হলো ব্রেকআপ হয়েছে। ওই মেয়েটা ভালো ছিল না। যাই হোক, অনেক কিছু হয়েছিল। তারপর থেকে বাজে নেশা কাজ শুরু করি, গ্যাঞ্জাম করতাম। এখন সব বাদ দিয়ে দিয়েছি আমি। ভাবতেছো ওইসব কথা কেন বলছি? তাহলে শোনো, তোমাকে যেদিন আমি প্রথম দেখেছিলাম ওই দিন আমার ভেতরে একটা ভালো লাগা কাজ করছিল। যদিও আমি বলেছিলাম আর কোনো মেয়ের সাথে রিলেশন করব না, আমি তোমাকে দেখার পর ভালোবেসে ফেলি। দেখো, হ্যাঁ বা না এখন বলার দরকার নেই, তুমি একটু সময় নাও, তারপর আমাকে জানিও। আচ্ছা ঠিক আছে, এখন রাখছি, আমি ঘুমাবো। আচ্ছা ভাই, ভালো থেকো, পরে কথা হবে। মনের মধ্যে এখন একটাই প্রশ্ন, মা কি রাজি হবে? পরদিন সকালবেলা হিমেল নামের ওই ছেলেটিকে ফোড়াদার নিলয় ক্লাবে নিয়ে আমাকে ফোন করলো যাওয়ার জন্য। তাতে রেডি হয়ে গেলাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমাকে চিনো তুমি? ভাইয়া, আগে একটু একটু চিনতাম, এখন মোটামুটি জানি আপনার ব্যাপারে। ও ভালো। তোমাকে কি কারণে এখানে আনা হয়েছে তুমি কি জানো? না ভাইয়া, জানি না কী কারণে আমাকে এখানে আনা হয়েছে। মায়া নামের কাউকে চিনো? ভাইয়া চিনি। মায়া তোমার কি লাগে? কিছু না ভাইয়া। কিছু না মানে বলার সাথে সাথে ফরাদ ওর গালে ঠাস করে চড় মারলো। মিথ্যা বললা কেন? আমরা সব জানি তোমার ব্যাপারে। আগে কি করেছে সেটা জিজ্ঞেস করবো না, এখন কি করতে চাও সেটা বলো। মায়ের সাথে তোমার সম্পর্ক আছে, কিন্তু এখন কথা হয় না তোমাদের মধ্যে। তুমি কি মায়াকে বিয়ে করবে, হ্যাঁ বা না? আসলে ভাইয়া, আমি মায়াকে পছন্দ করি, আমাদের সম্পর্কও আছে, কিন্তু ভাই। কি কিন্তু ভাই? মানে তোর সাথে মায়ার সম্পর্ক আছে, এখন তোকে জিজ্ঞাসা করা হয়েছে বিয়ে করবি কি না, হ্যাঁ বা না একটা বলার জন্য।
ভাই আমি বিয়ে করতে রাজি আছি, কিন্তু আমার বাবা মা মেনে নেবে না। তাই আমি মায়াকে বলছি আমরা বিয়ে করতে পারবো না। তোমার মা বাবাকে আমি বোঝাবো, তুমি বিয়ের জন্য তৈরি থেকো। আচ্ছা ঠিক আছে ভাই। এখন যা, ওই শোন এদিকে আয়, মায়ের সাথে আজকে কথা বলবি। ওকে ভাই, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এখন বাসায় যাও। রবিন, একটা কথা জানার ছিল। কি বলো? তোর অতীতে কি হয়েছে, এই লাইনে কবে থেকে এসেছিলি? সে অনেক কথা, পরে কোনো একদিন বলবো, তবে আজ একটুকু বলি। একদিন আমি আন্টির বাসা থেকে আসার সময় দেখলাম একটা লোককে কয়েকজন মানুষ মিলে মারতেছিল, তবে সবার হাতে গান ছিল। আর একটা লোক ওদের একজনকে একটা লাঠি দিয়ে মাথায় আঘাত করেছিল, তখন তার হাত থেকে গান পড়ে যায়। তারপর আমি ওইটা নিয়ে তাদের সামনে গুলি করতে থাকি। ওদের একজনের পায়ে আরেকজনের হাতে লেগেছিল। গান চালাতে পারতাম না তখন, তাই এদিক ওদিক গুলি বের হয়েছিল। সবাই ওখান থেকে চলে গেল। তারপর ওই লোকটা আমাকে তার সাথে নিয়ে যায়। আমি ভয়ে কিছুই বলতে পারছিলাম না। 2-3 দিন ওনার বাসায় ছিলাম। আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। তারপর কি হয়েছিল বল, একটু শুনি। কি আর হব, থানায় আমার নামে মামলা হয়েছিল। ওই লোকটা আমাকে থানায় নিয়ে গিয়েছিল। পুলিশ ওই লোকটার সব কথা শুনে আমার নামে যে মামলা হয়েছিল সব তুলে নিল। তারপর থেকে আমি অন্যরকম হয়ে গেলাম। ওই লোকটারও অনেক পাওয়ার ছিল, কিন্তু সময় মতো আমি না থাকলে হয়তো ওনাকে মেরে ফেলতো। আমি ওনাকে বলেছিলাম আমি যা করছি এইসব যাতে কেউ না জানে। উনি আমাকে একটা কাজের অফার দিয়েছিলেন। কি কাজ দিয়েছিল? তুই কি ওই কাজ করেছিলি? ওনার পিছনে যারা ওনাকে মারতে চেয়েছিল তাদের খুঁজে বের করা, শাস্তি দেওয়া, যা হবে সব উনি সামলাবেন। থানা পুলিশ সব উনি বুঝবে। তুই কি তাহলে সবাইকে খুঁজে বের করেছিলি? হুম, সবাই। সবাইকে অনেক মেরেছিলাম, কিন্তু কেউ আমাকে চিনতো না রাতের অন্ধকারে। আর আমার মুখ ডেকে নিতাম। আমার সাথে অনেক কয়েকজন ছেলে থাকতো, আমার আন্ডারে কাজ করতো। ওনার পাওয়ার পেয়ে অনেক খারাপ কাজ হয়ে গেছিলাম। অনেকের মারতাম, তারপর নেশায় আসক্ত হয়ে পড়ি। কই, তোকে তো কোনোদিন দেখি নাই নেশা করতে। হয়তো কোনো অনুষ্ঠানে গেলে একটু নেশা করতি। ওইখানে তো সবাই মিলে মজার ছলে খাইতাম। যাই হোক, বাদ দেয় এখন এইসব। ওই অন্ধকার জীবন থেকে ভালো পথে আসতে পারছি, এটাই আমার জন্য অনেক পাওয়া। এখন তো খালি একটু সিগারেট খাই, মাঝে মাঝে একটু ড্রিঙ্কস করি। চল হিমেলের বাসায় যাব, মায়ের সাথে হিমেলের বিয়ে দেওয়ার কথা বলে আসি। আচ্ছা চল, হিমেলের বাসার ঠিকানা নিয়েছি। হিমেলের বাসায় ঢুকলাম, ওর মা আসলো আমাদের সামনে। তারপর ভেতরে গিয়ে কথা বলতাম ওনার সাথে। দেখেন আন্টি, আমি আপনার ছেলের মতোই। আপনার কাছে একটা রিকোয়েস্ট। হিমেল তো আপনাদের ছেলে, তাই না? হ্যাঁ, আমাদের সন্তান। কেন, কি হয়েছে ওর? না আন্টি, কিছু হয়নি। ও একটা মেয়েকে ভালোবাসে, আর ওই মেয়েটা হিমেলকে অনেক ভালোবাসে। আপনাদের মান সম্মান বাঁচাতে হিমেল ওই মেয়েটাকে, মানে মায়াকে বলেছে বিয়ে করবে না। তা ঠিক, আমাদের ছেলেকে আমরা ভালো মেয়ে দেখেই বিয়ে করাবো। হিমেল যে মেয়েটাকে ভালোবাসে ওর নাম মায়া, অনেক ভালো মেয়ে। আমরা ওর সাথে কথা বলেছি। আর হিমেল তো আপনাদের কথা চিন্তা করেই বিয়েটা করবে না বলছে। কিন্তু আন্টি, আপনি চাইলে ওদের জন্য ফ্যামিলিগতভাবে ওদের বিয়েটা দিতে পারেন। আর একটা কথা, মায়ের ফ্যামিলির বিষয় আমার উপর ছেড়ে দিন। আপনি খালি সম্মতি দেন যে রাজি আছেন কিনা। আচ্ছা, যেহেতু ওরা দুইজনকে ভালোবাসে, তাহলে ওদের পরিবারের সাথে কথা বলে ওদের বিয়ে দিব। তাহলে আমরা আসি আন্টি, ভালো থাকবেন। কিছু না খেয়ে যেতে নেই বাবা, বসো, শরবতটুকু খেয়ে যাও অন্তত। তারপর আমি আর ফরহাদ হিমেলের বাসা থেকে চলে আসি। কিছুদিন পর ওদের বিয়ে ঠিক করে ফ্যামিলিগতভাবেই ওদের বিয়ের দাওয়াত দিতেই মায়া নিজেই প্রথম কার্ডটা আমাকে দেওয়ার জন্য মায়াকে সাথে নিয়ে এসেছে। ভাইয়া, আপনি এত কিছু না করলে হয়তো আমার সম্পর্কটা ওই দিনে শেষ হয়ে যেত। এই নিন, আপনাকে আমাদের বিয়ের প্রথম কার্ডটা দিলাম। আসবেন কিন্তু ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আসবো। ম্যাঁ, তুমি খুশি তো? ভাইয়া, আজ আমি অনেক হ্যাপি। ভাইয়া, আপনাকে কি বলে ধন্যবাদ দিব তা আমি জানি না। ধন্যবাদ দিতে হবে না। তোমার বান্ধবী মা খুশি কিনা জিজ্ঞেস করনি? আমি খুশি না হলে কি হবে? হুম হুম, আমার বান্ধবীও খুশি, আমিও খুশি। একটা কথা বলার ছিল। কি বলো? না, এখন না, পরে বলবো। যাই এখন। সাবধানে যাও। ওকে, রাতে কথা হবে। ওকে। ওর কথার সাথে হাসি দেখে কিছু একটা বুঝতে পারছি। একটা কিছু বলবে, সেটা সারপ্রাইজ হিসেবে বলবে। রাত তখন 10টা বাজে। শরীরটা তেমন ভালো লাগতেছিল না, তাই শুয়ে আছি, কিন্তু ঘুমায়নি। তখন মা কল দিল। হ্যালো মিস্টার, কেমন আছেন? হুম হুম, এই তো ভালো আছি, তুমি? আমিও ভালো আছি।
কি বললাম? হাসলে যে? না তো, এমনি হাসি হাসলো। তাই কেন হাসলে কি বলতে হবে এখন কেন হাসছি? না, তবে হাসার কারণটা জানতে চাইলাম। কেন হাসলে? ওকে বলতে হবে না। কি যেন বলতে চাইছিলে সকালবেলা? হুম, তার জন্যই হাসছি। কথাটা বলবো কিভাবে ভাবতেছি। ভাবার দরকার নাই, বলে ফেলে যা বলতে চাও। আই লাভ ইউ। আমি আপনাকে ভালোবাসি ভাইয়া। পরে কথা হবে। আজব তো, এই কথা বলছো কিন্তু আর কথা বলবো না এখন? না, পরে বলবো। এই কথাটা বলার জন্যই কল দিলাম রাতে। এখন ঘুমাবো। বাই। আমি ভালোবাসি কিনা জিজ্ঞেস করবে না? না, আমি জানি আপনি আমাকে। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? না, আমি জানি আপনি আমাকে ভালোবাসেন। কিভাবে জানো? কেন? আপনি তো ওই দিন সব বললেন, এখন আবার এসব কি কথা বলতেছেন? আর হ্যাঁ, আমরা মেয়েরা বুঝতে পারি যে কোন ছেলেটা আমাদেরকে পছন্দ করে, ভালোবাসে। আমার পাগলিটা দেখি অনেক কিছু জানে। ওই পাগলি কি? আর আমি যদি পাগলি হই তাহলে আপনি একটা পাগল। আমি পাগল, কিন্তু তোমার জন্য হয়েছে। ওই, আমি কি বলেছি পাগল হওয়ার জন্য? আমার অনেক ঘুম আসতেছে, এখন ঘুমাবো, সকালে কথা হবে। আল্লাহ হাফিজ। ওই প্লিজ আর একটু কথা বলি, তারপরে ঘুমাও। না, অনেক রাত হয়েছে, আমি এখন ঘুমাবো। বাই। ওকে, ভালো থেকো, সকালে কথা হবে। আচ্ছা ঠিক আছে। রাতে আমারও ঘুম ছিল, চোখে কি করব? রাতে আমারও ঘুম ছিল, চোখে কি করব? কথা বলতে ভালোই লাগছিল। তারপর ফোন রেখে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা কেন জানি এই তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেল। মোবাইল হাতে নিতেই দেখি মামা মেসেজ করেছে। গুড মর্নিং। কি হলো, এখনো ঘুম থেকে ওঠেননি? রাত হলে দেরি করে ঘুমাবে আর সকালে লেট করে উঠবে। তার এই কথা শুনে বইতে আর বাকি রইল না যে আমার উপর রেগে কথাগুলো বলেছে। আমিও বললাম সকালবেলায় উঠেছি, কিন্তু মোবাইল আমার কাছে ছিল না, চার্জে রেখেছিলাম, তাই আর কি। আচ্ছা সরি। হয়েছে, আর সরি বলতে হবে না। সকালের নাস্তা হয়েছে? এমনিতে আমার উপর রেগে আছে, তার উপর যদি বলি নাস্তা করিনি, আমি এই মাত্র উঠেছি, তাহলে আজকে খবর আছে। কথাগুলো মনে মনে বলতে লাগলাম। যাই হোক, বাজার জন্য মিথ্যে কথাই বলি। খেয়েছি। তুমি নাস্তা কখন করেছো? অনেক আগেই ঘুম থেকে উঠে নাস্তা করেছি। আচ্ছা, কি করেন? আমি তো এখনো শুয়ে আছি, কিন্তু এটা বলা যাবে না। ভাবতেছি কি বলা যায়। আমি বসে আছি। আর তুমি? আমিও বসে আছি, আবার পরে কথা হবে। আম্মু ডাকছে। ওকে, যাও। সময় মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। যে আমি কারোর সাথে কথা বললে সরি শব্দটা বলিনি, আগে আমার হাতে থাকতো কলম, মাঝখানে গান। তারপর এইসব বাদ দিয়ে এখন সবার সাথে সুন্দর করে কথা বলতে শিখে গেছি। নিজের দোষ না থাকলেও সরি বলতে শিখে গেছি। আগে রাতের বেলায় আমি এক অন্য আমি হয়ে যেতাম, মারামারি, নেশা, কত কিছু না করতাম। এখন ভালো পথে আসতে পেরেছি, এর জন্য আমি লাকি। কারণ খারাপ পথ থেকে সরে গেছি, কিন্তু কেউ জানতো না আমি কতটা খারাপ ছিলাম। যাই হোক, করতাম রাতের অন্ধকারে দিনের আলোয়, একটা সহজ সরল ছেলে হয়ে থাকতাম। মারামারি করতাম না, বাজে নেশে থাকতাম না। আমার বন্ধুরা কেউ জানতো না এইসব। এই কথাগুলো ভাবতে ভাবতেই নিলয় কল দিল। আজ আমাদের এলাকায় অনুষ্ঠানে থাকতে হবে, বড় নেতারা আসবে। আচ্ছা ঠিক আছে, তোরা সব রেডি কর, আমি একটু পরে আসতেছি। ওকে, আয় তাড়াতাড়ি। মোটামুটি আমার বাবা একজন ভালো মনের মানুষ, সবাই জানে তাকে, সবাই এক নামে চেনে। কোথাও মারামারি হলে, যে কোনো সমস্যা হলে বাবা যেতে, সমস্যা সমাধান জন্য বাবার সাথে আরও কয়েকজন থাকতো। কিন্তু আমি কখনো কারোর সাথে এইসব নিয়ে মারামারি করতাম না, আমার এগুলো পছন্দও না। ঘুরতে ফিরতে ভালোবাসতাম, খারাপ বন্ধুদের সাথে তেমন মিশতাম না। যারা যারা আসবে অনুষ্ঠানে তাদের সবার সাথে আমার ভালো সম্পর্ক আছে, তাই যেতে হবে আমাকেও এখানে। অনুষ্ঠান সব শেষ করে বাসায় যাব, এমন সময় ফরাদ বলল, এই নে তোর মোবাইল। আর মামা কয়েকটা কল দিয়েছিল, পরে একটা কল ধরেছিলাম, বলেছি আমরা একটা অনুষ্ঠানে আছি, আর রবিন আমার কাছে ফোনটা রেখে গেছে, এই বলে কেটে দিছি। আচ্ছা ঠিক আছে, পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, পরে কথা বলবো নি, বাস
আচ্ছা ঠিক আছে, পরে কথা বলবো নি বাসায় গিয়ে। তারপর বাসায় এসে মামাকে ফোন দিলাম। ফোন ধরার সাথে সাথে বলে উঠলো, কি সময় হলো এতক্ষণে? কোথায় ছিলেন? একটা অনুষ্ঠানে থেকে আসলাম আর ফোনটা ফরাদের কাছে রেখে গিয়েছিলাম, তাই আমি ধরতে পারিনি। আচ্ছা সরি, রাগ করো না প্লিজ। আমার যে কি ভালো লাগতেছে বলে বোঝাতে পারবো না। হঠাৎ আবার কি হলো? না মানে আপনি কি কাউকে তেমন সরি বলেন না, কিন্তু আমার সাথে সহজেই নিজে থেকে বলে ফেললেন সরি, তাই আর কি। ও আচ্ছা, এই বিষয় তো করো শুনি। কি আর করব, বসে বসে একজনের সাথে প্রেম করতেছি। একটু রেগে গিয়ে, কি মানে কি বলতেছো? হ্যাঁ মানে আবার কি, যা করতেছি তাই বলতেছি। তো কার সাথে? সে কে আমাকে বলো, আজকে তার হাড্ডি গুড্ডি ভেঙে ফেলবো। কার এত বড় সাহস যে আমার হুবুর সাথে প্রেম করে? ওই কি যেন, আমি কে? আরে এত রেগে যাওয়ার কি আছে? হুম, আপনি না আসলেই একটা বোকা। বোকা মানে? বোকা নয় তো কি, আমি তো এখন আপনার সাথেই কথা বলতেছি। অন্য আরেকজন কোন জায়গা থেকে আসবে শুনি? তাহলে কি বলছো, যে আমি একজনের সাথে প্রেম করতেছি? মিথ্যে বললাম কই, আমি তো আপনার সাথে এখন প্রেম করতেছি। আচ্ছা একটা কথা বলবো? বলো, কি বলবে? আমাকে কি হারানোর ভয় হয়, বা আপনি কি ভাবেন কারোর সাথে কথা বললে আমি তার সাথে প্রেম করি? হবে না কেন, আমি তো তোমাকে মন থেকে ভালোবাসি। শুনেছি মন থেকে চাওয়া জিনিস নাকি সবাই পায় না, আর এখনকার মেয়েদেরকে বিশ্বাস করা যায় না। তারা মুখে এক অন্তরে আর এক। আমি এমন মেয়েও দেখেছি যে একটা ছেলের জন্য পাগল ছিল, কিছুদিন পর অন্য মেয়েটার বিয়ে হয়ে গেল, কিন্তু তাকে ফ্যামিলি দেখে বিয়ে দেয়নি, সে ওই ছেলেটার সাথে সম্পর্ক ছিল। আচ্ছা আমার প্রতি কি কোনো বিশ্বাস নেই তোমার? দেখো, বিশ্বাস এমন একটা জিনিস, ভালোবাসা কিংবা বন্ধু, যেখানে বিশ্বাস নেই সেখানে কোনো কিছুই বেশি দিন টিকে না। আর কারো মন থেকে একবার বিশ্বাস উঠে গেলে ওই মানুষটা বিশ্বাস করতে ভয় পায়, কারণ যদি সেই বিশ্বাসের মর্যাদা না রাখে। আমার প্রতি তোমার ভালোবাসা থাকলে আমাকে বিশ্বাস করতে পারো, আর আমি যার সাথে কথা বলি না কেন ভালো, আমার প্রতি তোমার ভালোবাসা থাকলে আমাকে বিশ্বাস করতে পারো, আর আমি যার সাথে কথা বলি না কেন ভালো, তোমাকেই বাসি। দেখো আমি একটা কথাই জানি, ভালো একজনকেই বাসা যায়, আর সেটা আমি তোমাকেই ভালোবাসি। আচ্ছা এখন এইসব বাদ দাও, চলো কাল কোথাও ঘুরতে যাই। ওকে যাব, কিন্তু আমার একটা শর্ত আছে, যদি ওই শর্ত মানতে পারেন তাহলেই ঘুরতে যাব কাল। কি এমন শর্ত বলো, তোমার জন্য আমি সব শর্ত মানতে রাজি। তেমন বেশি কিছু না, কাল কোনো গাড়ি বা বাইকে করে ঘুরতে যাব না, একটা রিক্সা হলেই হবে, কিন্তু মাঝে মাঝে হাঁটবো আমরা, আর আসার সময় আমার জন্য গোলাপ নিয়ে আসবেন আমাদের বাসার সামনে। এ আর এমন কি, তোমার জন্য সব করতে পারবো আমি। তো ভাবছি অন্য কিনা কি শর্ত দিবে। কাল তোমার জন্য আমি গোলাপ নিয়ে আসবো, রেডি হয়ে নিও। পরদিন সকালবেলা রেডি হয়ে বাসা থেকে বের হলাম। ওইদিকে মা রেডি হয়ে বসে আছে আমার অপেক্ষায়। আমি তো রওনা দিলাম প্রথমে ফুলের দোকানে ফুল কিনতে। এই মামা, আমাকে ভালো থেকে 100টা ফুল আপ দেন। মামা 100টা তো হবে না, আপনি 70 বা 80টা হবে, এগুলো নিতে পারেন। আচ্ছা মামা তাই করেন, কিন্তু আচ্ছা মামা তাই করেন, কি আর করবো, 100টা তো নেই, আপনি এখানে যা আছে সবগুলো দেন। এই লন মামা, 85টা আছে। ফুলগুলো নিয়ে একটা রিক্সা করে মামার বাসার সামনে দাঁড়িয়ে মামাকে ফোন দিলাম বাসা থেকে নামার জন্য। আমি গোলাপগুলো নিয়ে পিছনে রেখে দিলাম, ও আসলে প্রপোজ করবো, হয়তো এভাবে আমার জীবনে প্রথম প্রপোজ। কি হলো? তোমার হাত পেছনে কেন? হাতে কি আছে দেখি। আমি ফুলগুলো সামনে নিয়ে হাঁটু গেড়ে বললাম, মামা আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, আই লাভ ইউ মামা। এই ওঠো, এভাবে বাসার সামনে না করলেও পারতে, চলো। আচ্ছা এইখানে কয়টা গোলাপ আছে? হঠাৎ এই প্রশ্ন কেন? আমার জীবনে এই প্রথম কেউ আমাকে ফুল দিয়ে বাসার সামনে
হাঁটু গেড়ে প্রপোজ করলো। আমার ডায়েরিতে লিখে রাখতে হবে না? ওই এই কথা দোকানদার মামাকে বলেছিলাম 100টা গোলাপ দিতে, কিন্তু দোকানে 85টা গোলাপ ছিল। এইসবগুলো আমি নিয়ে আসছি। ভাগ্যিস ওই একটা দোকান খোলা ছিল, না হলে এই গোলাপও পেতাম না। দোকানে না পেলে যেখানে গোলাপ চাষ করে ওই গোলাপ বাগান থেকে হলেও তোমার জন্য গোলাপ ফুল নিয়ে আসতাম। হয়েছে হয়েছে, এবার চলো। আচ্ছা, তোমার জন্য খাবার তো কিছু আনলাম না। সমস্যা নেই, সামনে দোকান আছে, ওইখান থেকে কিছু নিলেই হবে। এই রোদে তুমি রিক্সা দিয়ে ঘুরবা, সমস্যা হবে না? আর এখনকার মেয়েরা তো গাড়ি বাইক নিয়ে ঘুরতে পছন্দ করে। ঠিক বলেছেন, কিন্তু রিক্সা দিয়ে ঘোরার মজাই আলাদা। কারণ গাড়ি নিয়ে আসলে এরকম আলো বাতাস পেতাম না। কিন্তু একটু রোদটা ভালোই লাগছে। পাশে যদি ভালোবাসার মানুষটা থাকে তাহলে কষ্ট কেন হবে বলো? দাঁড়াও, তোমার জন্য আইসক্রিম নিয়ে আসি। এই মামা, সামনের ওই দোকানের কাছে একটু রাখবেন তো। আচ্ছা মামা বহেন, এই দোকানদারের সামনে রাখমুনি। ওকে মামা। মামা, আপনাকেও কিছু লাগবো নাকি? হ্যাঁ মামা, ওই দোকান থেকে আইসক্রিম কিনবো, যে রোদ পড়তেছে। মামা আপনারা বসেন, আমারে টাকা দেন, আমি আইনা দিতেছি। ঠিক আছে মামা, এই নাও টাকা। ওই দোকান থেকে 3টা আইসক্রিম আনবা। 3টা কেন মামা? আপনারা তো 2জন মানুষ, আরেকটা দিয়া কি করবেন? আরে মামা, আমরা খাবো, আর আপনারও তো গরম লাগতেছে, আরেকটা আপনার জন্য। কি যে কর না ম্যাডাম, আমাকে গরম লাগে না, আমাকে তো অভ্যাস হয়ে গেছে। তো মামা, যখন প্রথম রিক্সা চালাইতাম অনেক গরম লাগতো, অনেক খারাপ লাগতো। এখন আর তেমন খারাপ লাগে না, সয়া হয়ে গেছে আমাগো শরীরে। আরে মামা যাও তো, নিয়ে আসো, আর 3টাই আইসক্রিম আনবা। ঠিক আছে মামা। খালি কি রিক্সায় ঘুরবা নাকি কোথাও হাঁটবা? আচ্ছা চলো হাঁটি, এই মামার আমাদের নামায়া দিও। রিক্সায় ঘুরলাম হাঁটলাম, এখন কি করব? কিছু করা লাগবে না, এখন বাসায় যাব। আমাকে বাসায় নামিয়ে দিও, তারপর তুমিও বাসায় যাবে, কেমন? ওকে। এই শোনো না। এখন আবার কি? না কিছু না, পরে বলবো। ওকে। দোস্ত, একটা কাজ করবি প্লিজ? তুই ছাড়া এই কাজ আর কেউ করতে পারবে না। কি কাজ? একজনকে মেরে ফেলবো। মানে কি আজে বাজে কথা বলতেছস? মাথা ঠিক আছে তোর? আমার মাথা ঠিক নাই, ওরে মারলে আমার মাথা ঠিক থাকবে। কেসে? আর কি হয়েছে আমাকে বল। ওই যে আমাদের পাশের এলাকার ইমন আছে না, ওরে ওই দিন মারছিলাম, আর এখন আমারে একলা পাইয়া অনেক মারছে, আর বলছে তোর কে আছে নিয়ে আইসে যা। যা ভাগ শালা। দেখ বন্ধু, মাথা ঠিক কর। আমি আর এখন মারামারি করি না, জানোস, সব ছেড়ে দিয়েছি। এখন যদি কাউকে মারি তাহলে মানুষ আর আমার কাছে আসবে না, সবাই খারাপ জানবে, ভয় পাবে। কাউকে তো মারা দূরের কথা, আঘাতও করি না অন্যায় ছাড়া। দেখ, আমি এত কিছু জানি না, তুই আমার বন্ধু হলে আমার সাথে যাবি, আর আগে যেমন সিক্রেট কাজ করতি ওইভাবে করবি, কেউ জানবে না। ওই আমারে যেভাবে মারছে আমিও ওরে ওইভাবে মারবো। ওর কথাই পারি না রে, ও বলতে না, ওর কথাই পারি না। উফ, বলতে না বলতে, যাই হোক, তুই ওরে আমার কাছে আসতে বলিস, আমি দেখবো। মাথা ঠান্ডা কর, বাসায় যা। ওকে, আমি এখন বাসায় যাই। ইমনকে আমার সামনে এনে জিজ্ঞেস করলাম যে নীলার সাথে কি হয়েছে। নীলাকে নাকি বলেছে যে কে আছে তোর নিয়ে আসিস। কিছু বলে না দেখে ওর গায়ে থাপ্পড় দিয়ে বললাম, আমারে চিনো? তুমি কারোর সাথে সমস্যা হলে মারতে হবে কেন? একজন দোষ করলে আরেকজন সরি বললেই তো সমস্যা সমাধান হয়ে যায়। তুমি আগে অন্যায় করেছো, বিধায় তোমাকে নিলয় মেরেছে, তাই বলে তুমি ওকে মারবে? আর ও তো তোমার থেকে বয়সেও। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? ইমনকে আমার সামনে এনে জিজ্ঞেস করলাম যে নীলার সাথে কি হয়েছে। নীলাকে নাকি বলেছিস যে কে আছে তোর সামনে নিয়ে আসিস। কিছু বলে না দেখে ওর গায়ে থাপ্পড় বললাম, আরে আমারে চিনো? তুমি কারোর সাথে সমস্যা হলে মারতে হবে কেন? একজন দোষ করলে আরেকজন সরি বললেই তো সমস্যা সমাধান হয়ে যায়। তুমি আগে অন্যায় করেছো, বিধায় তোমাকে নিলয় মেরেছে, তাই বলে তুমি ওকে মারবে?
আর ও তো তোমার থেকে বয়সে বড়, তোমার সাহস তো কম না। আর কখনো যেন এইসব আমি না শুনি। তুই এটা কি করলি? কি করলাম দেখোস নাই? তা তো দেখলাম, কিন্তু তুই ওরে মাত্র কয়েকটা থাপ্পড় দিলি, আর কিছু বললি না? আমার মন চাইছিল ওরে মাইরা তক্তা বানাই, যাতে আর কাউরে মারার আগে আমাদের কথা মনে থাকে আর কাউকে মারার সাহস যেন না হয়। মারলেই তো কোনো কিছুর সমাধান হয় না। আমি পারতাম ওরে মারতে, মারা চাইতে ওরে বোঝানোর দরকার ছিল, আমি তাই করছি। আশা করি আর কখনো এই ভুল করবে না। রবিন, মামা আসছে। কিছু কথা আছে, একটু সামনে আসেন। চলো, কি বলবো বলো। আপনাকে না বলেছি এসব না করতে? আমি আবার কি করলাম? আপনি ইমন ভাইয়াকে কেন মারছেন? ওরে কই মারলাম, কয়েকটা থাপ্পড় দিয়েছি। আর আমি তো মারামারি করি না, ওই নিলয় মেরেছিল। আর নিলয় ওর থেকে অনেক বড়, তাই আমি বন্ধু হিসাবে কমই মারছি। কারণ ইমন তোমার মামাতো ভাই তো, তাই। ও যদি দোষ না করতো তাহলে তো আর মারতাম না। এটাকে মারা বলে না, শাসন করা বলে, বুঝতে পারলা? হয়েছে হয়েছে, এখন বাসায় এগিয়ে দিয়ে আসেন আমাকে। কেন গো, তুমি কি একা যেতে পারবে না? আমার কি কোলে তুলে দিয়ে আসতে হবে? না, কোলে নিতে হবে না। আমার মতো একটা সুন্দরী মেয়ে রাস্তায় দেখলে ছেলেরা ডিস্টার্ব করবে। তুমি কি চাও আমাকে কেউ ডিস্টার্ব করুক? আমাদের এলাকায় এখন আর কোনো ছেলে কোনো মেয়েকে ডিস্টার্ব করে না। আর তোমাকে ডিস্টার্ব তো দূরের কথা, কেউ সাহস পাবে না তোমার সাথে কথা বলার, কারণ ওরা জানে তুমি আমার বউ। বউ হলাম কবে? আমাদের তো বিয়েই হলো না। হে, হয় তো কি হবে, তো তুমি তো আমার হবু বউ। আর কোথাও গেলে তোমার সাথে কাউকে নিয়ে যেতে পারো না? তোমার ছোট ভাই মায়ের কোথায়, ওরে নিয়ে রাস্তা। আরে আশা লাগবে না, আমাদের বাসা এসে গেছে। একটু কথা বলতে না বলতে রাস্তা শেষ, এমন জানলে অন্য রাস্তা দিয়ে যেতাম। ধ্যাত, যাও, এখন তো বাসার সামনে এসে পড়েছ, রাতে ফোন দিও। বাসার সামনে আসছো, ভেতরে যাবে না? কই আর যাওয়া হলো, তুমি তো বলনি, তাই যাবো না। ভেতরে এসো, চা খাওয়াবো নিজের হাতে। তাহলে তো ভালোই হয়, কিন্তু এই খালি হাতে যাবো? আর তোমার আম্মু যদি কিছু বলে? তো কি হয়েছে, কিচ্ছু হবে না, আসো। আরে আম্মু কিচ্ছু বলবে না, আম্মুকে সব বলেছি। কি সব বলে দিছো? এত সাহস পেলে কোথায় বলার জন্য? তোমাকে ভালোবাসি এটা বলতে সমস্যা কোথায়? হুম হুম। আর তুমি তো আমায় সাহস দিয়েছো ভালোবেসে। আমি কাকে দেখছি আজ এত রোমান্টিক কিভাবে? আরে হাসো তো, বাইরে কি বলতেছো? ভেতরে ঢুকতে আন্টিকে সালাম দিলাম। আমার একটু ভয় লাগতেছে যদি কিছু বলে, কারণ মামা আমাকে না জানিয়ে ওর মাকে সব বলে দিয়েছে। আম্মু তোমরা কথা বলো, আমি চা বানিয়ে আনি। আন্টির সাথে কথা বলতে বলতে মামা চা নিয়ে আসলো। চা খেয়ে চলে আসলাম বাড়িতে। কি করো? কিছু না, শুয়ে আছি। তুমি? আমিও। আচ্ছা, একটা বলার ছিল, বাবা আমার জন্য পাত্র দেখতেছে, তুমি আমাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠাও। এখন বিয়ের প্রস্তাব পাঠাবো? বাবা মাকে সব তো বলতে হবে, তারপর তোমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো। আমি এত কিছু জানি না, কি করবে আমার জন্য। বাবা ছেলে খুঁজতেছে, আর আগে আমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসো। আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না, দরকার হলে বাড়ি থেকে পালিয়ে যাব। না, পালিয়ে আমি বিয়ে করতে পারবো না। আমার বাবা মায়ের একটা মান সম্মান আছে, তোমার বাবা মায়ের মান সম্মান আছে। আমরা বিয়ে করব ঠিকই, কিন্তু পালিয়ে না। আমরা ফ্যামিলি নিয়ে ধুমধাম করে বিয়ে করব। বিয়ে জীবনে একবার, ওই সেটা যদি ধুমধাম করেই করব। কত মানুষ আসবে আমাদের বিয়েতে, সবাই আনন্দ করবে। সবাইকে জানাতে হবে না আমরা বিয়ে করব। কিন্তু বাবা যদি তোমার সাথে বিয়ে না দেয় তাহলে কি করব? সেটা পরে দেখা যাবে, তুমি এত চিন্তা করো না তো। কাল ওই মাকে সব জানাবো, বিয়েটা আমার উপরে ছেড়ে দাও। হ্যাঁ, তাই যেন হয়। তাই হবে। কিছুদিন হলো মার সাথে কথা হয়নি, কিন্তু মাকে আমাদের সম্পর্কে কথা জানিয়েছি কাল। মাকে দেখবে, তারা আর বিয়ে ঠিক করে আসবে। জানি না কি হবে কাল, কিন্তু ভয়ও করতেছে। পরের দিন সকালে মাকে পাঠিয়েছি মাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে। মা বাড়িতে আসছে, কিন্তু কিছু বলে নাই। মাকে জিজ্ঞেস করলাম, মা কি হয়েছে? ওরা কিছু বলেছে? তাও চুপ। মা কি হয়েছে বলবে তো আমায়।
কিছু হয়নি, ওরা রাজি, কিন্তু সামনের সপ্তাহে তোদের বিয়ে ঠিক করে আনছি। কিন্তু মা, এটা বলতে এতক্ষণ লাগছে, আমি তো ভয় পেয়েছিলাম ওরা না করে দিয়েছে বা অপমান করেছে কিনা। আরে না, আমি একটু তোকে দেখলাম কেমন করিস। মা, তুমিও পারো বটে। পারি তো। বল, প্রথম নাটকটা কেমন হয়েছে? চুপ থাকাটা। ভালোই হয়েছে, ভালোই হয়েছে, বাদ দাও তো এখন এইসব। মার কও কি কিনা কাটা লাগবে আমাকে বলে দিও, শপিং করে আনবো। আর সাথে কার কি লাগবে তাও লিস্ট করে দিও। আচ্ছা ঠিক আছে। শপিং করে সব রেডি। এতদিন যারা পেকেছিলাম আজ থেকে লিখিতভাবে পাবো। সত্যি ভালোবাসার পর যদি এই ভালোবাসা মানুষের সাথে বিয়ে হয়, যখন ফিলিংসটাই অন্যরকম এক অনুভূতি, বলে বুঝাতে পারবো না। আজ আমি অনেক হ্যাপি। বিয়ে তো হলো, এখন থেকে আমার কথা মতো চলতে হবে। আমার কথা। বিয়ে তো হলো, এখন থেকে আমার কথা মতো চলতে হবে। আমার কথা রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, তাই হবে। তুমি জানো আমি আগের থেকে অনেক পাল্টে গেছি। কোথাও যাই না, গ্যাঞ্জাম করি না। পুরো মানুষটাকে উল্টে পাল্টে দিলে তোমার ভালোবাসা দিয়ে। মামা, একটা কথা কি জানো, আমি শুনেছি যে একটা মেয়ে পারে একটা ছেলেকে খারাপ পথ থেকে পেরাতে, আবার একটা মেয়েই পারে একটা ছেলেকে খারাপ বানাতে। তবে ধন্যবাদ তোমাকে আমার ভালোবাসা দিয়ে আমাকে পাল্টে দেওয়ার জন্য। আর ধন্যবাদ দিতে হবে না। আমি চাই আমার মতো যারা ভালোবাসায় জড়িত আছে তাদের ভালোবাসার মানুষকেই বিয়ে করা। কারণ কিছু মেয়ের জন্য অনেক মেয়েকে খারাপ ভাবে ছেলেরা। কিছু মেয়ের জন্য আমাদের ওপর দোষ পড়ে, কারণ তারা কিছু দিনের জন্য একটা সম্পর্ক করে, পরে ওই ছেলেটার সাথে ব্রেকআপ করে দেয়, ধোকা দেয়। এটা তুমি ঠিক বলেছ। আমাদের কয়েকটা বন্ধুর সাথে এমনটা হয়েছে। ওরা তাদের প্রেমিকাকে অনেক ভালোবাসত, কিন্তু মেয়েটা ভালো ছিল না, ওর সাথে সম্পর্কে থাকে আর রিলেশন করতো। পরে সব অন্য জায়গায় বিয়ে করে নেয়। এখন তারা আর কোনো মেয়েকে বিশ্বাস করতে পারে না। মনে আছে? এই তো কিছুদিন আগের কথা। আমরা কত জায়গায় ঘুরতে গেছি, পালিয়ে দেখা করেছি। তখন মনের মধ্যে কেমন জানি একটা ভয় ভয় কাজ করতো। এখন আর ভয় লাগে না। কথা দাও তুমি সারা জীবন আমার পাশে থাকবে, আমায় অনেক ভালোবাসবে। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, ছেড়ে দেওয়ার জন্য নাকি? এত কিছু পর তোমাকে নিজের করে পেলাম। সারা জীবন আমি তোমাকে ভালোবাসা, তোমার পাশে থাকবো। জানো, আমার তোমাকে ছাড়া আর কোনো মেয়েকে ভালো লাগে না। আচ্ছা, আমার কি কি তোমার ভালো লাগে? তোমার সব ভালো লাগে, সোজা কথা পুরো এই মানুষটাকেই আমার ভালো লাগে। তবে তোমার ওই মায়ার চোখগুলো বেশি সুন্দর। তারপর তোমার ওই মায়া ভরা মুখটা। জানো, আমার না এখন অনেক ভালো লাগতেছে। কি এমন হলো এখন যে ভালো লাগতেছে? তুমি মাঝে মাঝে এত বোকা বোকা কথা বলো না। কেন, আমি আবার কি করলাম? কিছু না, এই যে তোমার বুকে মাথা রেখে শুয়ে আছি, এটা আমার ভালো লাগে। সারা জীবন তোমার বুকে মাথা রেখে ঘুমাতে চাই। ঠিক আছে। শুনেছি মানুষ বেশি ভালোবাসা পেলে নাকি অন্যরকম হয়ে যায়, বা এত ভালোবাসা থাকলে নাকি হারিয়ে যায় ভালোবাসা। ধরো আমি যদি আর না থাকি তাহলে? আর কখনো এসব কথা বলবে না। আমাকে কাঁদাতে কি তোমার ভালো লাগে বলো? আমি তোমাকে হারাতে চাই না। তোমাকে হারিয়ে ফেলার আগে তো আমি মরে যাব। আচ্ছা, এখন বাদ দাও এই কথা। আর কখনো এই কথা বলবা না। যদি কখনো আবারও বলো তাহলে তোমার গলা টিপে দিব, আমি বলে দিলাম। ওরে আমার পাগলি বউটা, এবার থামো। আর গলা টিপতে হবে না, আর কখনো বলবো না আমি এই কথা। এবার ঘুমাও। আমার পাগলি বউয়ের কপালে চুমু দিলাম। কিছুক্ষণ পর আমি আর আমার বউ ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল না হতেই বউ চা নিয়ে আসলো। চাটা টেবিলে রাখার পর আমার দুষ্টু বউটা তার ভেজা চুলগুলো শুকাতে লাগলো, আর আমার মুখের সামনে কিছুটা কুয়াশার মতো পানি চোখে মুখে পড়ার সাথে সাথে আমার ঘুমটা ভেঙে গেল। সেই কখন সকাল হলো, ফ্রেশ হয়ে আসো। এই যে টেবিলে তোমার চা। এই কারণে কি মানুষ বিয়ে করতে চায় না? বউ নাকি খালি প্যারা দেয়, সকাল না হতেই বলে সকাল, রাত না হতেই বলে অনেক রাত হলো, ঘুমাও, শরীর খারাপ। কি আমি প্যারা? আমি তোমাকে জ্বালাই? মাত্রই বিয়ে হলো, এখন এই কথা বলছো? জানি না পরে কি হবে তোমার, আমি এটাই ভাবছি।
আরে না না না, আমি বলিনি, মানুষ বলে আর কি। আমার তো ভালো লাগে, ভালোবাসা মানুষকে পেয়েছি। তবে আর যাই হোক, বিয়ে করলে একটা উপকার হয়, বউকে দিয়ে সব কাজ করানো যায়। ভাগ্যিস আমার বউ শপিং করতে পছন্দ করে না, নাহলে কত টাকা খরচ হতো বলা যায় না। কি বললে? আমি তো ভাবছি একটু পরেই তোমাকে নিয়ে শপিংয়ে যাব, তার জন্যই তো সকাল সকাল রেডি হয়ে আছি। যাও এখন তাড়াতাড়ি রেডি হও। বিশ্বাস করেন হাবু ভাই, মাঝে মধ্যে বউয়ের সুনাম করতে হয়, নাহলে যে কপালে একটাও মায়ের কম পড়বে না। বউয়ের যত পাম দেওয়া যায় ততই ভালো থাকা যায়। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন একে অপরের সাথে সবসময় ভালো থাকতে পারি।